This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 8ই অগস্ট গভীর রাতের ঘটনাক্রমেও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ঘটনার দিন রাতে ডিউটিতে ছিলেন তিলোত্তমা, অন ডিউটি চিকিৎসক। সেদিন রাতে তার কি কোনো কারণে ডাক পড়েছিল? এই প্রশ্নের উত্তরেও তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ীও বিস্ফোরক কিছু তথ্য উঠে আসছে। ভোর 3টে নাগাদ এমার্জেন্সিতে সংকটজনক অবস্থায় ছিলেন এক রোগী। অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকদের দাবি সেই রিপোর্ট তিলোত্তমা দেখেছিলেন, যদিও চেস্ট মেডিসিনের পিজিটিদের একাংশ সেই দাবি মানতে নারাজ। তাঁদের বক্তব্য, ভোর 4টের পর এক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। স্লিপ রুমে ছিলেন 2 প্রথম বর্ষের পিজিটি। স্লিপ রুমের উল্টো দিকে সেমিনার রুম, আর সেখানেই ছিলেন তিলোত্তমা। তার খোঁজ কেউ করেনি, কারণ নজরে যায়নি সেমিনার রুমে কি চলছে। যেখানে ছটফট করছিলেন ওই মেয়েটি, যে ঘটনা সেই মুহূর্তে তার সঙ্গে ঘটছিল কিচ্ছু জানতে পারেনি। ঠিক উল্টো দিকে থাকা স্লিপ রুমে যে 2জন পড়ুয়া ছিলেন, যে 2 চিকিৎসক ছিলেন। আমি সৌরভ দত্ত আমাদের প্রতিনিধির কাছ থেকে উত্তর চাইব সরাসরি। সৌরভ, প্রশ্নটা তৃণমূল বিধায়ক কর্তৃপক্ষের ঘনিষ্ঠ ইন্টার্ন হাউস স্টাফরা সকলেই বুঝে গিয়েছিলেন যে এটা ধর্ষণ ও খুনের ঘটনা। তাহলে কেন এত পরে 11:45 এফআইআর দায়ের হয়? আর এরপর তৃতীয় যে বিষয়টা আমরা ব্রেক করছি, আরও গুরুত্বপূর্ণ তথ্য, যে ঘটনাক্রম 8ই আগস্ট ভোর রাত বা 9ই আগস্ট ভোর রাত, সেখানে কি ঘটেছিল? সেখানে দুটো ঘটনাক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আসছে। এক, বিকেল 3টে ভোর 3টের সময়, 9ই আগস্ট ভোর 3টের সময় এক পেশেন্ট, এমার্জেন্সিতে একজন পেশেন্ট এসেছিল, যাকে সেখানে কর্তব্যরত হাউস স্টাফ গিয়েছিলেন 3rd ফ্লোরে। সেখানে গিয়ে সেই এবিজি রিপোর্ট দেখানো হয়। এই রিপোর্টটা কাকে দেখানো হয়েছে? অধ্যক্ষ ঘনিষ্ঠ চিকিৎসকেরা, যারা ইতিমধ্যে সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, তারা দাবি করছেন এই রিপোর্ট দেখেছিলেন তিলোত্তমা। সেই সময় অন্য 2 পিজিটি, যারা প্রথম বর্ষের পিজিটি, তারা কোথায় ছিলেন? তাদের থাকা একদল চিকিৎসক বলছেন তারা স্লিপ রুমে ছিলেন, কিন্তু সেই সময় তাদের অবস্থান কোথায় ছিল সেটা জানা যায়নি। হাউস স্টাফ জিজ্ঞেস করেছিলেন বাকিরা কোথায়, তখন তিলোত্তমা বলেছিলেন বাকিদের খবর জানি না। আরেকটা ভার্সন উঠে আসছে, যেটা পিজিটিদের ভার্সন, চেস্ট মেডিসিনের পিজিটিদের ভার্সন। তারা বলছেন হাউস স্টাফ গিয়েছিলেন ঠিকই, তবে তিলোত্তমা রিপোর্ট দেখেননি। রিপোর্ট দেখেছে এক পিজিটি, প্রথম বর্ষের এক পিজিটি, যার নামের আদ্যাক্ষর এস দিয়ে। সেই পিজিটি দেখার পর অন্য আরেক পিজিটি তাহলে কোথায় ছিল সেটাও কিন্তু স্পষ্ট করতে পারছে না। এখানে শেষ নয়, ভোর 4টের পরে আরও একটি পেশেন্ট খারাপ হয়। অনকল আসে, ডাক্তারদের অনকল আসে। এই সময় কিন্তু স্লিপ রুমে থাকা যে 2 পিজিটির কথা বলছিলাম, প্রথম বর্ষের পিজিটি, তাদের মধ্যে যে কোনো একজন ওই পেশেন্টকে দেখেছিল, কার্ডিওলজিতে তাকে রেফার করা হয়। তাহলে সেই সময় স্লিপ রুমের ঠিক উল্টো দিকে যেখানে সেমিনার কক্ষ অবস্থিত, সেখানে তিলোত্তমার অবস্থান কেউ জানতে পারলো না। এই প্রশ্নগুলো রয়েছে, আর এই প্রশ্নগুলো কোনো সূত্র মারফত না, এই প্রশ্নগুলো যে রয়েছে তারও প্রমাণ আমাদের কাছে আছে। সেই সময় ডক্টর সুমিত রায় তমাদার, যিনি তিলোত্তমার ইউনিট হেড, যার মাধ্যমে এমএসপি জানতে পেরেছেন বলে টালা থানায় জানিয়েছে, যার নাম আদালতের নথিতেও রয়েছে, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন একমাত্র। এক্স্যাক্টলি সৌরভ, আমাদের সঙ্গে কথা বলেছেন একমাত্র টিভি9 বাংলার সাথেই তিনি কথা বলেছেন। কিন্তু কি জানিয়েছেন সুমিত রায় তপাদার, কি বলেছেন টিভি9 বাংলাকে? আগে সৌরভ শোনাই, তারপর আসছি তোমার কাছে। ভোর 4টের সময় একটা পেশেন্ট খারাপ হয়েছিল, তাকে কি অ্যাড্রেস? এটাকে আপনি বললে আমি উত্তর দিতে পারবো না। ভোর 4টের সময় একটা পেশেন্ট খারাপ হয়েছিল 8 তারিখে, সবই বুঝতে পারছি, কিন্তু আপনার ওই যে অংশটা তদন্ত হচ্ছে না, সেই অংশটা নিয়ে ভাই আমি কিছু বলতে পারছি। এটা তো তদন্তের পার্ট নয়। ভোর 4টের সময় তদন্তের অংশ, এটা নিয়ে পুরো সিবিআই পুরো বিষয়টা নিয়ে দেখছে, জিজ্ঞাসাবাদ করছে। যে ভোর 4টের সময় খারাপ হয়েছিল, কে সবাইকে ডাকছে, আমাদের সমস্ত ফ্যাকাল্টিকে ডাকছে, সমস্ত স্টাফকে ডাকছে, ওরা তদন্ত করছে এবং আমরা সহযোগিতা করছি। আর স্যার, এবিজি রিপোর্টটা যখন ডক্টর গোলাম নিয়ে এলেন এমার্জেন্সি যে পেশেন্টের ক্ষেত্রে, তিনি কাকে দেখিয়েছিলেন? এই ব্যাপারটা সিবিআই খুব সুন্দরভাবে তদন্ত করছে এবং আমাদের সমস্ত ফ্যাকাল্টিজ যারা আছেন
সমস্ত স্টাফ ইনক্লুডিং নার্সিং স্টাফ এবং যারা জিডিএ এরা ডিউটিতে ছিলেন বা ডিউটিতে ছিলেন না এমনও সবাইকে ডাকা হচ্ছে, সবাই যাচ্ছে এবং আমরা আমাদের পক্ষে তদন্তে যাতে করে সত্যিকারের সত্যটা উদ্ঘাটিত হয় তার জন্য যা যা করার প্রত্যেকে। এর মধ্যে 3টের আগে যে এবিজি রিপোর্ট দেখানোর বিষয়টা এবং পরে যে এই বিষয় জানি না, যেটা জানি না আপনাদের সে প্রাথমিকভাবে দেখে মনে হয়নি যে এটা মার্ডার এবং ধর্ষণের ঘটনা? আমি বলে দিয়েছি, যা বলার পুলিশকেও বলেছি, প্রথমে লালবাজারে আমায় ডাকা হয়েছিল যে বলেছি, সিবিআইকেও বলেছি। আমরা শুনলাম সুমিত রায় তপাদারের বক্তব্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরো একবার আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। সৌরভ, যেদিন আমি তিলোত্তমার বাবার সঙ্গে কথা বলেছিলাম তিনি ঠিক এই বিষয়টাই প্রশ্নটা তুলেছিলেন। তিলোত্তমার বাবা সেদিন আমাকে বলেছিলেন যে এইরকম ঘটনা কি করে ঘটতে পারে, কারণ যারা নাইট শিফট করে তাদের উপর যথেষ্ট প্রেশার থাকে। 7 ঘন্টা কেউ তার মেয়ের খোঁজ করলেন না, কারণ আমরা জানি চেস্ট মেডিসিনে কোন ধরনের পেশেন্টরা অ্যাডমিট থাকেন বা কোন ধরনের পেশেন্টরা এমার্জেন্সিতে আসেন, তাদের কতটা কষ্ট হয় এবং ডাক্তারদের চাহিদাও সেরকম থাকে। সে কারণে এতগুলো ঘন্টা পেরিয়ে গেল, কেউ তিলোত্তমার খোঁজ করলো না। সৌরভ, একেবারেই দেখো লিমা, যে কথাটা বলছিলাম যে TV9 বাংলা এই মাত্র যে খবর ব্রেক করলো যে সেদিনের 2টো ঘটনাক্রম, 1-3টের সময় এবিজি রিপোর্ট কে দেখেছিলেন, তিলোত্তমা দেখেছিলেন নাকি অন্য 2 পিজিটি দেখেছিলেন, আর 2-4টের পরে যে পেশেন্ট খারাপ হয়েছিল তাকে কে অ্যাড্রেস করেছিল, কার্ডিওলজিতে কে রেফার করেছিল, সেই 2টি ঘটনাক্রম যে ঘটেছে, ডক্টর সুমিত রায় তপাদার TV9 বাংলায় বলে দিলেন হ্যাঁ এই সমস্ত ঘটনাগুলো সিবিআই তদন্তের আওতাভুক্ত, সিবিআই এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে, সেই জন্যই জিজ্ঞাসাবাদ চলছে। এই প্রথম বিস্ফোরক যে সেদিন 2টো এমন ঘটনা ঘটেছিল যে এই 2টো ঘটনার যদি যোগসূত্র যদি ঠিক করে লিঙ্ক যদি এস্টাবলিশ করা যায় তাহলে তিলোত্তমার খুনের পিছনে কারা সেটা অনেকখানি স্পষ্ট হবে। সুমিত রায় তপাদার কিন্তু তদন্তের আওতাভুক্ত রয়েছে বলে যতটা তার পক্ষে বলা সম্ভব তিনি জানিয়ে দিলেন। আরও একটা মারাত্মক বিষয়, তাকে যখন প্রশ্ন করা হলো যে ধর্ষণ এবং খুনের ঘটনা প্রাথমিকভাবে তারা দেখে বুঝতে পারলেন না, এই প্রশ্নটা তো উঠছিল গত 9 তারিখ থেকে উঠছিল যে কেউ ডক্টররা দেখে বুঝতে পারলেন না যে এটা কিসের ঘটনা। কি বললেন ডক্টর তপাদার? বললেন প্রথমেই আমার যা বলার আমি লালবাজারকে জানিয়েছি, সিবিআইকেও জানিয়ে দিয়েছিলাম, অর্থাৎ তারা জানিয়ে দিয়েছিলেন বলেই তো প্রভাবশালীরা ফোন করেছিলেন। একের পর এক বহিরাগতরা যাদের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের কোনো সম্পর্ক নেই সেই লবির সঙ্গে সম্পর্কিত চিকিৎসা। তাহলে কি এইখানে যে ফোনের কনভারসেশনের কথা আমরা বলছি, এই যে প্রভাবশালীর যে ফোন, এটা ভোর রাত থেকেই তাহলে শুরু হতে পারে? কারণ মধ্যরাতে যেখানে পেশেন্ট আসে এতটা চাপ থাকে তাদের ওপর, সেখানে তারা পিজিটিতে মাত্র কয়েকজন রয়েছেন, তার মধ্যে তিলোত্তমা একমাত্র মহিলা যার খোঁজ কেউ করতে পারলো না। তাহলে কি মধ্যরাত থেকে বিষয়টা চলছিল সৌরভ? লিমা দেখো, এখান থেকে মধ্যরাত থেকে চলছিল কিনা সেটা এখনও তদন্তের অনেকটা সাপেক্ষে, এখনই আমরা সেই জায়গায় বলার নেই। কিন্তু আমরা যদি যে টাইম লাইনটা 9:30 যেটা শীর্ষ আদালতে পেশ করা হয়েছে, যে সেই টাইম লাইনটাকে যদি একটা মাপকাঠি ধরি তাহলে তুমি দেখো 10:15 সময় একজন প্রভাবশালীর ফোন পাচ্ছেন অধ্যক্ষ ঘনিষ্ঠ এক হাউস স্টাফ যে শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে রয়েছে। ডক্টর সুমিত রায় তপাদার তার টাইমিংটা কটা? 9:45। অন্তত এমএসবিপি টালা থানাকে যে লিখিত দিয়েছে, যার নথি আমাদের কাছে আছে, সেখানে কিন্তু স্পষ্ট টাইমটা দেওয়া হচ্ছে 9:45। তাহলে সুমিত রায় তপাদার কী বলছে আমি তখনই জানিয়ে দিয়েছি এটা কি হতে পারে এবং তিনি কি বুঝছেন একজন চিকিৎসক হিসেবে। প্রশ্নটা হচ্ছে তাহলে তো 10টার মধ্যেই বিষয়টা বোঝা গেছিলো যে এটা ধর্ষণ ও খুনের ঘটনা। চিকিৎসকেরা প্রাথমিক পর্যবেক্ষণে এতজন, একটা মেডিকেল কলেজের এতজন চিকিৎসক সেটা আজ করতে পেরেছিলেন, আর আজ করতে পেরেছিলেন বলেই এত প্রভাবশালীদের দেখা যাক। তদন্ত তো চলছে সৌরভ, তারা বলছেন যে তারা সমস্ত ভাবে সহযোগিতা করছেন, তদন্ত কোন দিকে যায় এটা আমাদের দেখার রয়েছে। অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে বড় খবর ব্রেক করলো সৌরভ দত্ত, আমাদের রিপোর্টার।